বিক্ষোভের পর ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সৃষ্ট পরিস্থিতির জেরে এ ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে অন্তত 10 জন শিক্ষার্থী আহত হয়েছেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দুপুর 12:30টার দিকে ডক্টর মাহফুজুর রহমান মোল্লা কলেজে হামলা চালান সরওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ির ড্যামরা এলাকা। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। এর আগে ডিএমআরসি কলেজের উদ্দেশ্যে পদযাত্রা করেন সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী। লাঠিসোঁটা নিয়ে মিছিল দিতে দিতে তাদের যেতে দেখা যায়। পরে মোল্লা কলেজ ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এরপর ডিএমআরসির শিক্ষার্থীরা ধাওয়া দিলে পিছু হটেন সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। আহত নিহত যে আজকে হয়তো কয়জন আহত হয়েছে আমরা সম্পূর্ণভাবে বলতে পারতেছি না। হয়তো কেউ নিহত হয়েছে আমাদের থেকে এটা বলতে পারছি না। আমরা যেভাবে পারছি সবাইকে হসপিটালে পাঠিয়ে দিতেছি। এভাবে যে হামলা করবে আমরা ভাবতেও পারিনি। সকাল সকাল যখন আমরা এখানে উপস্থিত ছিলাম 3টা পুলিশের গাড়ি ছিল, ওনাদেরকে আমরা বলছি যে ওরা রাস্তা ছিল, তখন এটা শোনার পর গাড়ি ঘুরে চলে গেছে। এদিকে সংঘর্ষের বেশ কিছু সময় অতিবাহিত হবার পর ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়। তোমরা যা বলছো তা আমরা মেনে নিলাম, তোমরা যা বলছো তা আমরা মেনে নিলাম। আমাদেরকে কলেজে ঢুকতে দাও, আমরা স্যারদের সাথে কথা বলবো, শিক্ষকদের সাথে কথা বলবো। অভিযোগ উঠেছে চিকিৎসকের অবহেলায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদারের মৃত্যুর অভিযোগে গতকাল পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ও ভাঙচুর চালান শিক্ষার্থীরা। এ সময় তারা পাশের সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজেও হামলা ও ভাঙচুর চালান, যার প্রেক্ষিতেই আজকের এই সংঘর্ষ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের 53তম ব্যাচের শিক্ষার্থী আফসানা করিম রাজের মৃত্যুর মামলায় রিকশা চালক আরজুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুপুরে আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিকী নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকা বাসা থেকে তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাতে আশুলিয়া থানায় তাকে সোপর্দ করেছে। গ্রেপ্তারকৃত রিকশা চালকের বিরুদ্ধে পরবর্তী বিচারিক কার্যক্রম অব্যাহত রাখতে আদালতে পাঠানো হয়েছে। এর আগে 19 নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের সামনে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাজী। গাজীপুর সদর উপজেলার লুটিয়ারচাড়া এলাকায় বন বিভাগের 9 একর বনভূমি দখল করে নির্মাণ করা শতাধিক বাড়িঘর উচ্ছেদ করেছে বন বিভাগ। সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় অর্ধ শতাধিক ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়। ঢাকা বন বিভাগের ডিএফও শারমিন আক্তার বলেন, সরকারি জমি রক্ষার্থে এই অবৈধ দখলদার উচ্ছেদ করা হচ্ছে। শারমিন আক্তার আরও বলেন, এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা ডিএফও শারমিন আক্তার। অবহেলায় চলছে পাবনার শিক্ষা ব্যবস্থা। শ্রেণীকক্ষে পাঠদানের চেয়ে কোচিংয়ে মনোযোগ বেশি শিক্ষকদের। শিক্ষার্থী ও অভিভাবকদের দুশ্চিন্তা প্রয়োজনীয় শিক্ষা পাওয়া নিয়েই। প্রতিনিধি নাহিদ মিয়া রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। জাতি গঠনে প্রথম ও প্রধান উপাদান হলেও পাবনায় শিক্ষা ব্যবস্থা চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সামনে সমাপনী পরীক্ষা হলেও সারা বছরই বিদ্যালয়গুলোতে ক্লাস ছিল অনিয়মিত। শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের চেয়ে শিক্ষকদের মনোযোগ কোচিং সেন্টারে। এমন পরিস্থিতিতে কোচিং বাণিজ্যের প্রভাবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা। অভিভাবকরা অসন্তুষ্ট সন্তানদের প্রতিষ্ঠান থেকে উপযুক্ত শিক্ষা না পাওয়ায়। সরাসরি আমাদেরকে বলে যে তোরা যদি আমার কাছে না পড়িস আমি তোদের মার্ক দিব না, গাইড দেখে পড়তে হবে, না হলে পড়া হবে না। ক্লাসে অত ভালো করে কোনো টিচারই পড়ায় না বলতে গেলে। এখন যে পরিবেশটা, নতুন কারিকুলাম, স্কুলের টিচাররা কিভাবে পড়ায় আর আমরা বাচ্চাদের ওইভাবে গোছায় পড়াতে পারি না। শিক্ষার্থীদের বিপথে নেয়ার একটা কারিকুলাম এটি কোনো ক্রমে আমাদের দেশের জন্য প্রযোজ্য নয়। শুধু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে নয়, প্রাতিষ্ঠানিক নানা সংকট জেলার স্নাতক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও। সেশন জটের আমরা সমস্যায় পড়তেছি, প্লাস রেজাল্টও অনেক ক্ষেত্রে ভালোভাবে আমাদের মূল্যায়ন হচ্ছে না। যেটাতে A+ পাবো কিন্তু সেটাতে আমাদের ফেল চলে আসতেছে, রেজাল্ট খারাপ হবে কিন্তু সেটাতে ভালো রেজাল্ট চলে আসছে। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোতেও ল্যাব ফ্যাসিলিটিস খুবই কম। দক্ষ জনশক্তির উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়নে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে জানালেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যে শিক্ষা ব্যবস্থার দ্বারা আমরা শুধুমাত্র কেরানি হচ্ছি
সেই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য এই সরকার যে 3.0 কথা বলেছেন, আইসিটি বেসড ফরেন মার্কেটের ডিমান্ড ফুলফিল করার জন্য যে কর্মক্ষেত্র তৈরি করা দরকার, সে ধরনের শিক্ষা ব্যবস্থা গ্রহণের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে দেশের ক্রমবর্ধমান শিক্ষিত বেকার সংকট দূর করতে কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে বলে মনে করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের শিক্ষা ব্যবস্থা একটা পর্যায়ের থেকে অন্য পর্যায়ের সাথে লিঙ্ক করতে হবে এবং এই লিঙ্কটা হতে হবে অবশ্যই কর্মমুখী শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে। আমাদের অসংখ্য জনসংখ্যা, এই জনসংখ্যাকে আমাদের কর্মমুখী করে গড়ে তুলতে হবে। দেশ বিদেশের শ্রমবাজারের চাহিদা ও আন্তর্জাতিক বাজারের অংশীদার হওয়ার মতো করে শিক্ষিত হলে দেশের বেকার সমস্যা অনেকাংশেই কমে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইলিয়াস কমল, মাই টিভি। ঢাকায় সমাবেশে যোগ দিলে মিলবে সর্বনিম্ন 1 লাখ টাকা থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। এমন প্রলোভনে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে এলাকার শত শত নিরীহ নারী পুরুষ কিশোর কিশোরকে। রাতে কথিত সেই সমাবেশে যোগ দেওয়ার লক্ষ্যে ঢাকায় যাত্রাকালে লক্ষ্মীপুরের রামগতি কমলনগর 3 শতাধিক নারী পুরুষ স্থানীয় জনতা ও পুলিশের হাতে আটক হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কমলনগর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল। পরে পুলিশ 4টি মাইক্রোবাস, 5টি বড় বাস সহ 11 জনকে থানায় আটক করে জিজ্ঞাসাবাদ করছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন। তিনি জানান 2টি গাড়ি সহ 42 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি লোন মানে 1 লাখ টাকা দিবার কি গুইতাম না মানে আঙ্গ নাম নিছে বলে কি মিটিং হইবে এলে যাই। 24 নভেম্বর দিবাগত রাতে তারা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কমলনগর বিভিন্ন পয়েন্টে অবস্থান করাকালীন আমি সংবাদ প্রাপ্ত হই যে তারা দলে দলে লোক ঢাকা যাচ্ছে এবং ঢাকাতে মহাসমাবেশ করবে বলে জানায়। আসলে তাদের মূল উদ্দেশ্য, যারা ঢাকায় যারা প্রতারক চক্র বড় ধরনের, তাদের মূল উদ্দেশ্য ছিল এ ধরনের মহাসমাবেশ করে সরকারকে বিভ্রান্ত করা বা বিব্রত করা। তো তাদেরকে আমি আটক করেছি 11 জন নারী পুরুষকে এবং 3টি বাস এবং 4টি হাইস, টোটাল আমি 60টি গাড়ি আটক করেছি। তাদেরকে থানায় রাখা হয়েছে। বিন্দু বিন্দু কুয়াশার ফোঁটা জানান দিচ্ছে শীতের আগাম বার্তা। উত্তরের জেলা গাইবান্ধায় এখন শীতের আমেজ। তবে শীতের বার্তা জনজীবনের স্বস্তি দিলেও নদী ও চরাঞ্চলের ছিন্নপল মানুষের জন্য অনেকটাই কষ্টকর। এদিকে জেলার দোকানপাটে ল্যাব তোষক আর মোটা কাপড়ের কেনাবেচার ভিড়ও বেশ বেড়েছে। চলতি মৌসুমে শীতের তীব্রতা বৃদ্ধির বার্তায় অসহায়দের জন্য সরকারের পাশাপাশি দাতা সংস্থাগুলোকে এগিয়ে আসার দাবি করছেন মানবিক উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে। প্রতিনিধি আফতাব হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। উত্তরের জেলা গাইবান্ধায় এখন শীতের আমেজ। দিনের বেলায় সূর্যের উঁকিঝুঁকিতে তাপমাত্রা ওঠানামা করলেও বেলা গড়ার সাথে সাথে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে তাপমাত্রা কমে যায়। এতে সন্ধ্যা পড়ার সাথে সাথেই ঘরে ফিরতে হয় মানুষজনকে। শীতজনিত দুর্ভোগ দেখা দিচ্ছে দরিদ্র পরিবারের নারী, বয়স্ক ও শিশুদের। শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। শ্রমজীবীরা বেলা না ওঠা পর্যন্ত কাজকর্মে যেতে পারছেন না, আর এর প্রভাব পড়ছে আয় উপার্জনের উপর। শীতের কারণে আমরা মাঠে ঘাটে যাওয়ার পাচ্ছি না। এই যে দেখেন আমার শহর অঞ্চলে আমরা কি কষ্টে চলাফেরা করি। ঠান্ডা নাই গেছে মুখ, তাই আমরা কাম খাইছে না, করম বুঝলে খাঁচারি বান্ধম, কামত যাওয়া নাকি বেলা হয়ে গেল। আমরা তো মনে চর এলাকার মধ্যে শীত বেশি, শীতের কাপড় তো আমরা মনে করেন পাই না। সরকারে যদি দিত তাহলে একটু সুবিধা হইতো। তবে এবছর তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা করছেন এই অঞ্চলের মানুষজন, যার কারণে পুরোপুরি শীত নামার আগেই সাধ্য ও সামর্থ্য অনুযায়ী জামা কাপড় কিনছেন নিম্ন আয়ের মানুষরা। প্রচুর শীত পড়ছে, এর জন্য আমরা বাচ্চাদের জন্য এখানে আসছি। শীতের কাপড় দেখতেছি, ভালো লাগতেছে, নিতেছি। যে অবস্থা শীতের, তাতে দাম মোটামুটি 85 আছে। গত বছর শীতের কাপড় তেমন বেচাকেনা না হলেও চলতি বছরের নভেম্বর মাস থেকেই ভালো বেচাকেনা হচ্ছে এবং দামও সাধ্যের মধ্যে বলে জানান বিক্রেতারা। শীতের বস্ত্র তো এখানে বড় লোকরা নেয় না, সাধারণ গরিব মানুষেরাই কিনে, যার জন্য আমরা একটু সীমিত লাভই দিচ্ছি। কাস্টমারও বেশি আসতেছে, নিয়ে যাচ্ছে। শীতার্ত মানুষের পাশে সরকারের পাশাপাশি দাতা সংস্থা ও বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেন সচেতন মহল। সরকারের পাশাপাশি এবার বিত্তশালী যারা আছেন সমাজের, যারা আমাদের সামর্থ্যবান মানুষ আছেন, আমরা যারা প্রতিষ্ঠান আছি, আমি আশা করব আমরাও তাদের সহযোগিতায় এগিয়ে আসব। শীতের পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের শেষ দিক থেকে জানুয়ারি মাস পর্যন্ত কয়েক দফা শীতের প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে গাইবান্ধায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার শারমিন কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন।
সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের দায়িত্বে অবহেলা পেলে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আজ নগরীর জামাল খানের চেরাগী পাহাড় মোড় এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, রাতেও তিনি কোনো পরিচ্ছন্নতা কর্মী কাজ না করে দায়িত্ব অবহেলা করলে তাদের চাকরি চলে যাবে। নগরীতে পরিচ্ছন্নতার স্বার্থে কোনো ছাড় দেওয়া হবে না। নগর অপরিষ্কার থাকলে ডেঙ্গুর পাশাপাশি অন্যান্য রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে বলে জানান মেয়র। পরিদর্শনের সময় মেয়র জামাল খান ওয়ার্ডের সুপারভাইজারদের উপস্থিতিতে ওয়ার্ডে কর্মরত সব পরিচ্ছন্নতা কর্মীর হাজিরা নেন। তারা তাদেরকে আবারও বলছে যে কোনো ধরনের ফাঁকিবাজি আপনারা করবেন না। এটাকে আপনারা আপনাদের যে রুজি রোজগারের যে উপায় হিসাবে নিয়েছেন, এটাকে আপনারা অবশ্যই হক হালালি হিসাবে সেটা নেবেন এবং জনগণের দুর্ভোগ যাতে না হয়, জনগণের সহায়ক শক্তি হিসাবে আপনারা কাজ করবেন। চাকরি প্রত্যাশী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন অতিথি.com। চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে নিউ এন্টারপ্রেনিয়ার ক্যাম্পেইনে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আয়োজিত ক্যাম্পেইনে লায়ন মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লায়ন সাইফুল ইসলাম সোহেল এবং আফিয়া কনক। এ সময় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বিশিষ্ট কলামিস্ট প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে চট্টগ্রামে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে র্যালি ও আলোচনা সভা হয়েছে। দুপুরে বিজিসিটিএমসিএস এর লেকচার হলে সভাকক্ষে সভায় বক্তব্য রাখেন প্রফেসর রওশন মোর্শেদ, প্রফেসর নাসরিন বানু, ডাক্তার আরিফুদ্দিন আহমেদ, প্রফেসর জান্নাতুল ফেরদৌস, রিঙ্কু দাস সহ অন্যরা। অ্যান্টিমাইক্রোবিয়াল অকার্যকারিতা নিজে জানুন, অন্যকে জানান প্রতিরোধের এখনই সময় এ প্রতিপাদে এই আয়োজন করা হয়। চট্টগ্রাম নগরীর কাজীর তেওড়ি আউটার স্টেডিয়ামে বিএনপি নেতা মরহুম শামসুল হক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল হয়েছে। পরে খেলোয়াড়দের হাতে প্রধান অতিথি হিসেবে থেকে পুরস্কার তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম। এ সময় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা। চট্টগ্রামের রাউজানে আওয়ামী লীগ সরকার পতনের পর এক প্রবাসীর বাড়ি পোড়ানোর মামলায় মোহাম্মদ আজিজুল হককে গ্রেপ্তার করেছে র্যাব ৭। চট্টগ্রাম নগরের কোতালি থানার লয়েল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আজিজুল হকের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর উপজেলার চিকদাইরের বাসিন্দা এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সমিতির ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরীর দুটি বাড়ি পোড়ানোর মামলায় আজিজুল হক প্রধান আসামি। এছাড়া আজিজুলের বিরুদ্ধে হত্যাসহ ১২টি মামলা ছিল। তাকে আদালতে পাঠানোর মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে আজিজুল হককে গ্রেপ্তারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছে প্রবাসী বাংলাদেশিরা। আজকে প্রমাণ হলো যে আমাদের যে বর্তমান সরকার আছেন, ওনারা কোনো দল বা কারো পক্ষপাতিত্ব না করে যে সন্ত্রাসী একজন প্রবাসীর বাড়ি যে জ্বালিয়ে দিল, সেটার যে আজকে যে রেজাল্টটা হলো, সেটা হলো এটাই প্রমাণ হলো যে বর্তমান সরকার কোনো দল বা কোনো পক্ষের না হয়ে নিরপেক্ষভাবে আজকে একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করলো। এই জন্য আমরা প্রবাসীরা সবাই খুবই আনন্দিত এবং এই ব্যাপারে আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সকল প্রবাসী অভিভাবক জনাব মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইবির ঘরবাড়ি জ্বালাও পোড়াও আসামি আজকে গ্রেপ্তার হয়েছে, তাই আমরা সকল প্রবাসী মিলে মিষ্টি বিতরণ করতেছি এর আনন্দে। আশা করি আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি আমরা আশাবাদী, ইনশাআল্লাহ দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সকল প্রবাসীকে আনন্দিত এবং কৃতজ্ঞতা করবেন। ওকে, ধন্যবাদ। কৃষি প্রণোদনা ২০২৪-এর আওতায় সিরাজগঞ্জের তারাশে রবি মৌসুমে সরিষা, গম ও ভুট্টার বীজ সহ সার বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৮,৬০০ জন কৃষকের মাঝে এ প্রণোদনার এসব সার বীজ বিতরণ করা হয়। এ সময় তারাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মন মার্মা, উপজেলা কৃষি অফিসার আবদুল্লাহ আল মামুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহের মহেশপুরে 2024-25 অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি ইপিওসি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগে গাড়াবাড়িয়া গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশিক্ষণ অফিসার মোশাররফ হোসেন, যশোর অঞ্চলের মনিটরিং অফিসার এইচ.এম. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কৃষি অফিসার স্যার আছেন, আমার আছে 45 কিলোমিটার আস্তে আস্তে। ফরিদপুরের ভাঙ্গায় 2024-25 অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে গম বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলীর সঞ্চালনায় কৃষকদের মাঝে সার ও বীজ তুলে দেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা, কর্মচারী ও এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন ডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের উদ্বুদ্ধ করেন এবং চাষের জন্য বীজ শোধন, সার ও কীটনাশক প্রয়োগ সহ অন্যান্য কারিগরি বিষয় তুলে ধরেন। নড়াইলের লোহাগড়ায় রবি মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের উচ্চ ফলনশীল বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদ। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় লোহাগড়া উপজেলার ও সদর উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদ। এ সময় উপজেলা কৃষি অফিসার রুকনুজ্জামান সহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও কৃষকদের মাঝে সবজি, বীজ ও সার বিতরণ করা হচ্ছে। ঝালকাঠি সদর উপজেলার কৃষি সম্প্রসারণের আওতাধীন বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। দিনব্যাপী সদর উপজেলা কৃষক মাঠ, স্কুল ও মাঠ দিবস সহ বেশ কয়েকটি কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় ঝালকাঠি খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ মানিরুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক ইশরাত জাহান মিলি, ঝালকাঠি সদর উপজেলা কৃষি অফিসার আলী আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। সবজির দাম একটু বেশি বাড়বে, কারণ হলো বীজ এবং সম্মানিত সাংবাদিক। ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে 95 বোতল ভারতীয় মদ সহ দুজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে আশুগঞ্জ থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে একটি টাটা X2 ট্রাক আটক করা হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে 95 বোতল ভারতীয় মদ সহ 2 পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কসবায় অভিযানে 30 কেজি ভারতীয় গাঁজা সহ 2 জনকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ মিডিয়া উইংস জানায়, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপারের তদারকিতে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়। সকালে উপজেলার চাপিয়া রেল লাইনের পশ্চিম পাশে রাস্তা থেকে এসআই ও সোহেল শিকদার ও এএসআই মাসুদ সর্দার সঙ্গীয় ফোর্স সহ এসব মাদকদ্রব্য উদ্ধার করেন। এ সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশাও জব্দ করা হয়। মাদারীপুরের ডাসার উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক কমিটির ঘোষণা করায় আনন্দ মিছিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা কৃষক দলের আয়োজনে মেছাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে কমিটির সদস্য সচিব আরিফ বিল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক টিটু শেখ, যুগ্ম আহ্বায়ক মাহবুব হাওলাদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর আলিনুর রহমান সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। উপাচার্যের নেতৃত্বে র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তরে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টিএসসিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তার আইনের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং ছাত্র এবং জনতার চেতনাকে ধারণ করে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল চেতনাকে ধারণ করে এখানে আগে যে সমস্ত দুর্নীতি, স্বজনপ্রীতি এবং যে সমস্ত কলঙ্ক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের গায়ে লেগেছে, আমি ভাইস চ্যান্সেলর হওয়ার পরে আজকের দিনে প্রতিজ্ঞাবদ্ধ এই কালিমা মুক্ত করবে ইসলামী বিশ্ববিদ্যালয়কে আগামী দিনে। বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে যশোরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে একটি র্যালি বের হয়। প্রধান অতিথি থেকে র্যালির উদ্বোধন করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রাশিদুল হক। আরও উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক প্রভাস চন্দ্র গোস্বামী, জেলা সরকারি মুরগি প্রযোজন উন্নয়ন খামারের উপপরিচালক বখতিয়ার হোসেন, উপজেলা কৃষি প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফারুক হোসেন। নওগাঁয় বাল্যবিবাহ ও শিশু প্রতিহিংসা প্রতিরোধে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মাসুদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, বিবাহ রেজিস্ট্রেশনের সাথে সম্পৃক্ত কাজী সমিতির নেতৃবৃন্দরা সভায় শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিবাহ প্রতিরোধে নানা সুপারিশ তুলে ধরার পাশাপাশি এই বিষয়ে সবাইকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান। মেহেরপুরের গাংনীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার সাদ্দাম হোসেনের সভাপতিত্বে গাংনী থানার অফিসার ইনচার্জ বনি ইসরায়েল, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হোসেন উপস্থিত ছিলেন। নাটোরের সিংড়ায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। সকালে সিংড়া থানা চত্বরে সভা অনুষ্ঠিত হয়। সিংড়া থানা ওসি আসমাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর পুলিশ সুপার মাহফুজ হোসাইন। তাদের ব্যথা সুখ শান্তির কথা যদি শঙ্করচন্দ্র রাজ্য সিনিয়র এবং যাকে ইচ্ছা গাইবান্ধায় জলবায়ু পরিবর্তন ও নিরাপদ অভিবাসন বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে প্রসপারিটি প্রকল্পের মাধ্যমে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক নিসারুল হক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রহিম, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার আমজাদ হোসেন, জিইউকের সমন্বয়কারী আফতাব হোসেন ও জয়াপ্রসাদ। বৈষম্য বিরোধী নকল নবিশের দাবি আদায় পরিশোধ জাতীয়করণের এক দফা দাবিতে মেহেরপুরে আমরণ অনশন কর্মসূচি পালন করে বাংলাদেশ নকল নবিশ অ্যাসোসিয়েশন। দুপুরে সদর সাব রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বৈষম্য বিরোধী নকল নবিশ মেহেরপুর জেলা সমন্বয়ক আনোয়ার জাহিদ পিয়াসের নেতৃত্বে এই অনশন কর্মসূচি পালন করা হয়। এ সময় সমন্বয়ক আব্দুল মাবুদ, হাফিজ আল আসাদ, মাহমুদা আক্তার সুমি উপস্থিত ছিলেন। ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে এমন অভিযোগ তুলে মাদারীপুরে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার আগুন ধরিয়ে প্রতিবাদ জানিয়েছে স্থানীয় আলেম সমাজ। ছাত্র সমাজের ব্যানারে সকালে মাদারীপুর প্রেস ক্লাবের সামনে জড়ো হন মুসল্লিরা। পরে সেখানে বিক্ষোভের পর সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। জেলা শহরের বিভিন্ন স্থান থেকে দৈনিক প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা সংগ্রহ করে আগুন ধরিয়ে দেন। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মামুন বলেন, কারা এমন প্রতিবাদ সমাবেশ করেছে তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদককে জড়িয়ে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান, মজলিস মাখন ও সাধারণ সম্পাদক আব্দুল বাশার সরকার বলেন, তাদের বিরুদ্ধে একটি কুচক্রী মহল বিভিন্ন যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও বানোয়াট কথাবার্তা প্রচার করছে। এতে নিজেদের সুনাম ক্ষুণ্ণ ও দলীয় ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই যে বা যারা এই ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা। খুলনার ডুমুরিয়ায় বড়ভাঙ্গা এলাকায় তপন মণ্ডলের বাড়ির রান্নার ঘরের জানালা কেটে মালামাল লুটের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা জানান, ভোর 4:30টার দিকে ঘরের জানালা কেটে অজ্ঞাত ব্যক্তি ঘরের ভিতর প্রবেশ করে ঘুমিয়ে থাকা ব্যক্তিদের চেতনানাশক স্প্রে দিয়ে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ অর্থ ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে যায়। পরবর্তীতে চিকিৎসা নিয়ে ভুক্তভোগী তপন মণ্ডল ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। মা যখন বলল যে চোর ঢুকছে, চোর বলে যে সময় চিৎকার করলো, মেলা পরে একদিন পরে ও যখন চিৎকার করে তখন আমি নামিয়ে এসে দেখি যে এই কথা বলার পরে আমি আসার পরে দেখি সে চোর যেমনি আসছিল ঠিক সে তুমি তাড়াতাড়ি নিচে আসো। বাংলাদেশে যে কয়টি জনপ্রিয় পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর। পাহাড়, পানি আর পাথরের মিতালিতে মুগ্ধ হতে প্রতিনিয়ত দেশে বিদেশে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন এখানে। তবে বর্তমানে অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা ও পাথর চুরির কারণে পর্যটকদের কাছে জনপ্রিয়তা হারাচ্ছে পর্যটন স্পটটি। সিলেট থেকে মৃণাল কান্তি দাসের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহিন আহমেদ। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর পর্যটন কেন্দ্রটি দেশের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। পাথর, পানি ও পাহাড়ের অপূর্ব সমন্বয় সাদা পাথরকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। প্রতিদিন এখানে ভিড় জমান প্রকৃতিপ্রেমীরা। বর্তমানে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার কিছু পর্যটকের সমাগম দেখা গেলেও অন্যান্য দিনগুলোতে পর্যটকদের উপস্থিতি তেমন একটা চোখে পড়ে না। নিয়মিত পাথর চুরি ও পর্যটন কেন্দ্রে পানি কম থাকার কারণে সাদা পাথর নিয়ে আগ্রহ কমছে পর্যটকদের। আগে আইছি, আগে জেলা সুন্দর আছে, এরকম সুন্দর নাই অনেকে, একেবারে পুরোটাই চেঞ্জ। আগের যে পাথরগুলো ছিল সবাই মানে আস্তে আস্তে ধীরে ধীরে উদা হয়ে যাইতেছে সব পাথরগুলো। এখানে অনেক কিছুই সুন্দর আছে, কিন্তু বাট আর একটু পানি এবং কি যদি খাবার পানির ব্যবস্থাটা আরো ভালো হয় তাহলে আরেকটু ভালো হইতো এই জায়গায়। এই নদীতে পর্যটক কম আসার কারণটাই লই একটা পানি নাই। এই পানিটা যদি সরকারিভাবে কোনো খনন করিয়ে দেওয়া হইতো তাহলে পর্যটকদের জন্য খুব ভালো লাগতো। পর্যটকরা বলছেন সাদা পাথরে যাওয়ার প্রতি চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে তাদের। এছাড়া পর্যটন কেন্দ্রে পর্যাপ্ত টয়লেটের অভাব ও নারী ও শিশুদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়ছেন পর্যটকরা। নিরাপত্তা ব্যবস্থাও পর্যটকদের মধ্যে ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। যোগাযোগ ব্যবস্থাটা খুব খারাপ আর কি। আসা যাওয়ার যে নৌকার ব্যবস্থা সেটাও সুন্দর, তবে এখানে ওই যে পানির ব্যবস্থাটা ভালো থাকলে ভালো হতো। সার্বিক যে নিরাপত্তার বিষয়টা আমার মনে হচ্ছে এখানে একটু ঘাটতি আছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল টিমের কার্যক্রম বাড়ানোর পাশাপাশি টুরিস্ট পুলিশের একটি ইউনিট চালুর চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের পরিকল্পনা হচ্ছে এখানে যদি আমরা টুরিস্ট পুলিশের একটা টিম বা একটা ক্যাম্প যদি আমরা আনতে পারি তাহলে অনেকাংশে পর্যটকদের যেই অভিযোগগুলো আছে সেগুলো দূরীভূত করা সম্ভব হবে। এ ব্যাপারে আমরা আমাদের ইতিমধ্যে কথা বলা আছে এবং আমরা আরও কথা বলবো, পত্র আলাপ করব। পর্যটকদের সার্বিক নিরাপত্তা, টয়লেট ও অন্যান্য অবকাঠামোগত সমস্যা দ্রুত সমাধান না হলে সাদা পাথর পর্যটন কেন্দ্র তার হারানো গৌরব ফিরে পাবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। মৃণাল কান্তি দাস, মাই টিভি।